বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটি অতীব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। সেটা হলো টেন্স। টেন্স না জানলে তোমরা ইংরেজি কখনোই শিখতে পারবে না। টেন্সকে বলা হয় ইংরেজির হার্টবিট বা প্রাণস্পন্দন, হৃদস্পন্দন। টেন্স ভালো করে যারা জানে তারা সহজেই ইংরেজি বাক্য তৈরি করতে পারে এবং ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে। তো আমরা দেখব টেন্স কাকে বলে। প্রথমে আমরা জানি ক্রিয়া পদ ছাড়া টেন্স হয় না, অর্থাৎ ক্রিয়া যে সময়ে সংগঠিত হয় তাকে টেন্স বলে। ক্রিয়া ও ভার্ব সম্পন্ন হওয়ার যে সময়কে টেন্স বলে। টেন্স কথাটি এসেছে ল্যাটিন শব্দ টেম্পাস থেকে, যার অর্থ টাইম বা সময়। ইংরেজিতে টেন্স প্রধানত তিন প্রকার, যথা প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এই তিনটি টেন্সের প্রত্যেকটিকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে, যথা ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আজকে আমাদের আলোচনার বিষয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে প্রেজেন্ট সিম্পল বলা হয়ে থাকে। কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে এরূপ বোঝালে, বা অভ্যাসগত কাজ বোঝালে, অথবা চিরন্তন সত্য কাজ বোঝালে ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। Present indefinite tense denotes the action in the present time or habitual fact or eternal truth. আচ্ছা, প্রেজেন্ট টেন্স চিনার কৌশল। আমরা যেহেতু বাংলায় কথা বলি, বাংলা আমাদের মাতৃভাষা, আমরা বাংলা ভাষাটাই আগে শিখি। এখন বাংলা বাক্য থাকলে আমি কিভাবে চিনব যে এটা কোন টেন্সে আছে? তো বাংলা প্রথমে আমাদের ক্রিয়ামূল দেখতে হবে। বাংলা বাক্যের শেষে থাকে বাংলা ক্রিয়া। বাংলা বাক্য যেখানে শেষ হয় সেখানে বাংলা ক্রিয়াপদটা থাকে। সেই ক্রিয়াপদের শেষে যদি এই রস্বইকার থাকে, রস্বইকার, এই রস্বইকার বা এইখানে রস্বইকার আছে, এই যে লাল কালি দিয়েছি আমি, রস্বইকার, এটা থাকলে আমি বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্রিয়াপদ। মধ্যম পুরুষে কর যোগ অ, এখানে যদি ও এর মতো সাউন্ড হয় তাহলে আমি বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অথবা নাম পুরুষে থার্ড পারসনে যদি এ অর্থাৎ একার থাকে তাহলে বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি যে পার্সন তিন প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এই তিন প্রকার পারসনের সাথেই ক্রিয়াপদ ব্যবহৃত হয়। তো উত্তম পুরুষে থাকবে রস্বইকার, মধ্যম পুরুষে ও, নাম পুরুষে একার। দেখা ক্রিয়ার ব্যবহারটা একটু দেখে নিই। উত্তম পুরুষে দেখ যোগ ই, দেখি, দেখি যদি থাকে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখ যোগ ও, দেখ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নাম পুরুষে দেখ যোগ এ, দেখে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো শিক্ষার্থী বন্ধুরা, বিভক্তিগুলো আমরা এখন দেখে নিচ্ছি। ফার্স্ট পারসন উত্তম পুরুষে সিঙ্গুলারে আমি পড়ি, পর যোগ ই, এই যে এখানে রস্বইকার আছে, পড়ি, এই রস্বইকার থাকে যদি তাহলে বুঝবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই অকারের মতো সাউন্ড হয় যদি পর যোগ ও, পড়ো,
এরকম হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরযুগ এ পরে এরকম হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমি পড়ি, আমরা পড়ি, তুমি পড়ো, তোমরা পড়ো, সে পড়ে, তারা পড়ে। এভাবে প্রত্যেকটা ক্রিয়াপদেই আমরা দেখে নিব যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিনা। বাংলা ক্রিয়া দেখে যদি এই চিহ্নগুলো ক্রিয়াপদের শেষে থাকে তাহলে আমরা ধরে নিব যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সাধারণ বর্তমানকাল। তো এটার ইংরেজিতে কিভাবে আমরা বাক্য গঠন করব? ইংরেজি করার সময় প্রথমে কর্তা বসবে, কর্তা, প্রথমে সাবজেক্ট, এই প্রথমে সাবজেক্ট বসাবো আমরা। সাবজেক্ট যে কাজ করে সে সাবজেক্ট, প্রথমে কর্তা বসাবো। তারপর মেইন ভার্বের ইংরেজি যে ভার্বটা আমরা ব্যবহার করব এই ভার্বটার বেস ফর্ম আছে, সে বেস ফর্মটা আমরা ব্যবহার করব। আর কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে সেখানে এস ফর্ম ব্যবহার করব। এই জন্য আমি তোমাদেরকে বলবো যে আমার আগের ভার্বের যে ভিডিওগুলো, এই তোমরা ভিডিওগুলো একটু দেখে নিবে, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মেইন ভার্বের এস ফর্ম বসে এবং অন্যান্য ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম, মেইন ভার্বের বেস ফর্ম বসে। ক্রিয়ামূলকে বেস ফর্ম বলা হয় এবং বেস ফর্মের সাথে এস, ইএস বা আইএস যুক্ত হলে তাকে এস ফর্ম বলা হয়। এগুলো আমরা কনজুগেশন অফ ভার্বে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা আমাদের কনজুগেশন অফ ভার্ব যে এপিসোডগুলো আছে সেগুলো দেখে নিবে, তাহলে আর ভার্ব নিয়ে কোনো সমস্যা হবে না। আর ভার্ব যদি না শিখো তাহলে তুমি টেন্স শিখেও কোনো লাভ নেই, কারণ তোমাকে ভার্ব ব্যবহার করতে হবে। যত বেশি ভার্ব জানবে তত বেশি বাক্য তুমি গঠন করতে পারবে। তো আমাদের বেস ভার্বের বেস ফর্ম আমরা বলেছি, ভার্বের বেস ফর্ম 5টা ফর্ম আমাদের ব্যবহার করা হয় টেন্স গঠনের ক্ষেত্রে। বেস ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে ভার্বের এস ফর্ম, ভার্বের আইএনজি ফর্ম। এসবগুলো আমাদের কাজে লাগবে। আমরা এগুলো ভার্ব এপিসোড যে ভিডিওগুলো আছে সেগুলো তো আমরা করে দিয়েছি। এখানে দেখো বেস ফর্ম হলো ভার্বের মূল রূপ, যেমন ইট, বেস ফর্ম ডু, বেস ফর্ম রাইট, বেস ফর্ম গো, বেস ফর্ম টেক, বেস ফর্ম। পাস্ট ফর্ম, ইটের পাস্ট ফর্ম এইট, ডু এর পাস্ট ফর্ম ডিড, রাইটের পাস্ট ফর্ম রোট, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, টেক এর পাস্ট ফর্ম টুক। ইটেন, ইটের পাস্ট পার্টিসিপল ইটেন, ডু এর পাস্ট পার্টিসিপল ডান, রাইটের পাস্ট পার্টিসিপল রিটেন, গো এর পাস্ট পার্টিসিপল গান, টেক এর পাস্ট পার্টিসিপল টেকেন। ইটের এস ফর্ম ইটস, ডু এর এস ফর্ম ডাজ, রাইটের এস ফর্ম রাইটস, গো এর এস ফর্ম গোজ, টেক এর এস ফর্ম টেক্স। ইটের আইএনজি ফর্ম ইটিং, ডু এর আইএনজি ফর্ম ডুইং, রাইটের আইএনজি ফর্ম রাইটিং, গো এর আইএনজি ফর্ম গোয়িং, টেক এর আইএনজি ফর্ম টেকিং। বন্ধুরা, এবার আমরা বাক্য গঠন করব। আমাদের বাক্য গঠনের সুযোগ এবং সময় চলে এসছে। যেমন আমি করি, এই যে এখানে রস্বইকার আছে, এই রস্বইকারটা দেখে মনে করবা যে এটা প্রেজেন্ট টেন্স। তাহলে আমি করি, আই ডু, এটা বেস ফর্ম।
আমরা করি উইডো, করযোগী, এখানে যে রস্যইকার, এই রস্যইকার এখানে যুক্ত হয়েছে। তুমি করো ইউডো, তোমরা করো ইউডো, সে করে হি ডাজ, তারা করে দে ডু। প্রশ্ন উঠতে পারে কোন ভার্বের শেষে এস, কোন ভার্বের শেষে ইএস এবং কোন ভার্বের শেষে আইএস যুক্ত হয়। উত্তর, যেসব ভার্বের বেস ফর্মের শেষে ডাবল এস, এসএইচ, সিএইচ, এক্স বা ও থাকে সেসব ভার্বের শেষে ইএস যুক্ত করতে হয়। আমরা আগেও বলেছি যে তোমাদেরকে আমাদের ভার্ব এপিসোডগুলো একটু দেখে নিতে হবে, তাহলে আর ভার্ব সম্পর্কে সমস্যাগুলো থাকবে না। যেমন ধরো এখানে আছে এই ভার্বের সাথে ডাবল এস আছে, এখানে এই ইএস যুক্ত করে এস ফর্ম করা হয়। এখানে ক্যারেস আছে, এটার সাথে ইএস যুক্ত করে এস ফর্ম করা হয়। এখানে ডাবল এস আছে, এটার সাথে ইএস যুক্ত করে এস ফর্ম করা হয়। এখানে এসএইচ আছে, এখানে ইএস যুক্ত করে এস ফর্ম করা হয়েছে। ক্যাচ, সফট, চয়ের মতো উচ্চারণ, এখানে ইএস যুক্ত করে এস ফর্ম করা হয়েছে। এখানে ফ্যাচ, মিক্স, গো, ডো, এগুলোর সাথে ইএস যুক্ত হয়। ক্যাচেস, ফ্যাচেস, মিক্সেস, গোজ, ডাজ। ভার্বের শেষে ওয়াই থাকলে এবং ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াই উঠিয়ে দিয়ে তার স্থলে আই হয় এবং তারপরে ইএস যোগ করতে হয়। যেমন ফ্লাই, এখানে ওয়াই বাদ দিয়ে ইএস যুক্ত করতে হবে, ফ্লাইজ। ক্যারি, ক্যারিজ। ক্রাই, ক্রাইজ। ম্যারি, ম্যারিজ। ভ্যারি, ভ্যারিজ। ট্রাই, ট্রাইজ। ব্যতিক্রম, ভার্বের বেস ফর্মের শেষে ওয়াই থাকলে এবং ওয়াই এর পূর্বে ভাওয়েল থাকলে শুধু এস যোগ করে এস ফর্ম করতে হয়। যেমন প্লে, প্লেজ, ওয়াই আছে, ওয়াই এর পূর্বে ভাওয়েল আছে। অবেই, ওয়াই আছে, ওয়াই এর পূর্বে ভাওয়েল আছে, শুধু এস যোগ করতে হবে। ওয়াই আছে, ওয়াই এর পূর্বে ইউ, এটা ভাওয়েল, এখানে শুধু এস যোগ করতে হবে। ভার্বের বেস ফর্মের শেষে ডাবল এস, এসএইচ, সিএইচ, চয়ের মতো উচ্চারিত না হলে এবং এক্স ও না থাকলে বেস ফর্মের শেষে এস যোগ করে এস ফর্ম করা হয়। আমরা বলেছি যে আগে ডাবল এস, এসএইচ, সিএইচ থাকলে, এক্স ও থাকলে, এবং এখন বলছি যে এগুলো যদি না থাকে তাহলে আমরা তখন এস যোগ করব। যেমন রাইট, রাইটের সাথে ই আছে, এখানে শুধু এস যুক্ত করব। ওয়াক, ওয়াক্স। লিভ, লিভস। কিপ, কিপস। সিট, সিটস। সি, সিজ। কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মূল ভার্বের শেষে এস, ইএস, আইএস কেন যোগ করা হয়? এটা একটা প্রশ্ন শিক্ষার্থীদের মধ্যে আছে, তারা প্রায় জানতে চায়। যে উত্তর হচ্ছে, পৃথিবীতে যত ভাষা আছে তাদের প্রত্যেকটিরই নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। এটা ইংরেজি ভাষা বাক্য গঠনের অনুমোদিত রীতি। এ নিয়ম শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোনো টেন্সে এর ক্ষেত্রে নয়। তবে একথা সত্য যে এটা ইংলিশ গ্রামারের একটি মারাত্মক দিক, শিক্ষার্থীরা প্রায়ই এই নিয়ম ভুলে যায়, ফলে ইংরেজি বাক্য গঠনে ভুল হয়। এখন আমরা কতগুলো উদাহরণ দেখব, যে উদাহরণগুলো, আমি বই পড়ি, আই রিড এ বুক।
আমরা বই পড়ি, উই রিড বুক। তুমি বই পড়ো, ইউ রিড এ বুক। সে বই পড়ে, হি রিডস, এখানে এস ফর্ম, হি রিডস এ বুক। এটা হাইলাইট করে দিচ্ছি, রিডস এ বুক। তারা বই পড়ে, দে রিড বুক। নেগেটিভ করার নিয়ম, নেগেটিভ করার সময় মূল ভার্বের পূর্বে সাহায্যকারী ভার্ব ডু বা ডাজ বসে, তারপর নট বসে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ এবং অন্যান্য ক্ষেত্রে ডু বসে, তারপর ভার্বের বেস ফর্ম হয়। শিক্ষার্থী বন্ধুরা, ছড়ায় ছড়ায় মনে রাখা, ভার্বের বেস ফর্মে ডু, এস ফর্মে ডাজ, এ কথাটি মনে রাখা অতি উত্তম কাজ। লেখার সময় রাখবে মনে অনুক্ষণ, মূল ক্রিয়া করবে সদা বেস ফর্ম ধারণ। অর্থাৎ আমাদেরকে ভার্বের পরে সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম থাকলে বা এস ফর্ম থাকলে আমরা ডু নট, ডাজ নট বসিয়ে নেগেটিভ করব, এরপরে ভার্বটা বেস ফর্ম হয়ে যাবে, বাক্যের শেষে ফুল স্টপ বলবে। I read a book, I do not read a book. We read books, we do not read books. You read a book, you do not read books. He reads a book, he does not read a book. They read books, they do not read books. এই যে এখানে reads আছে, হি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে আমরা ডাজ নট ব্যবহার করেছি, ডাজ নট। এরপরে ভার্বটা বেস ফর্ম দিয়েছি। এই কথাটাই তোমাদেরকে মনে রাখতে হবে বেশি বেশি করে। ইন্টারোগেটিভ করার সময় সাবজেক্টের পূর্বে ডু ডাজ বসে এবং মূল ভার্বের বেস ফর্ম হয়, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। কোনো সেন্টেন্সে বেস ফর্ম বা এস ফর্ম যখন পাবে, প্রশ্নবোধক করার জন্য ডু বা ডাজ কর্তার পূর্বে বসাবে। বেস ফর্মে ডু, এস ফর্মে ডাজ, এই কথাটি মনে রাখা অতি উত্তম কাজ। লেখার সময় রাখবি মনে অনুক্ষণ, মেইন ভার্ব করবে সদা বেস ফর্ম ধারণ। সকল প্রকার ইন্টারোগেটিভের শেষে সর্বদা প্রশ্নবোধক চিহ্ন বসে। ফর্মুলা, সূত্র, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম বা এস ফর্ম প্লাস এক্সটেনশন। এখন এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে সাবজেক্টের আগে বসাইতে হবে ডু বা ডাজ, এরপরে ভার্বের বেস ফর্ম, এরপরে এক্সটেনশন, প্রশ্নবোধক চিহ্ন। আই রিড এ বুক, ডু আই রিড এ বুক? উই রিড বুকস, ডু উই রিড বুকস? ইউ রিড এ বুক অর বুকস, ডু ইউ রিড বুকস? রিডস এ বুক, এখানে ডাজ বসাতে হবে, যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার আছে, এই জন্য আমাদেরকে এখানে ডাজ বসিয়ে দিতে হবে, কিন্তু ভার্বটা বেস ফর্ম হয়ে যাবে। এরপর দে রিড বুকস, দে রিড বুকস, ডু দে রিড বুকস, এটা ইন্টারোগেটিভ করার সময় ডু দে রিড বুকস, তারা কি বই পড়ে? আচ্ছা, এরপরে আমরা যাব একই সাথে নেগেটিভ ইন্টারোগেটিভ করার নিয়ম। সেন্টেন্সটা একই সাথে নেগেটিভ হবে, ইন্টারোগেটিভ হবে। নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় সাবজেক্টের পূর্বে সাহায্যকারী ক্রিয়া ডু বা ডাজ বসে। সাবজেক্ট নাউন হলে সাবজেক্টের আগে নট বসে এবং প্রোনাউন হলে সাবজেক্টের পরে নট বসে। মূল ভার্বের বেস ফর্ম হয় এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। ফর্মুলা, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম বা এস ফর্ম প্লাস এক্সটেনশন। নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় ডু বা ডাজ সাবজেক্টের আগে বসবে, সাবজেক্ট প্রোনাউন হলে নটটা পরে বসবে, ভার্বের বেস ফর্ম বসবে, এক্সটেনশন বসবে, প্রশ্নবোধক চিহ্ন হবে। সাবজেক্ট যদি নাউন হয় তাহলে সাবজেক্টের আগে নট বসবে, তার আগে বসবে ডু বা ডাজ। সাবজেক্ট নট হলে নটের আগে নট আর প্রোনাউনের পরে নট। এই কথাটি মনে রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা যখন নেগেটিভ ইন্টারোগেটিভ করব তখন সাবজেক্ট যদি নাউন হয়
তাহলে সাবজেক্টের আগে নট বসবে এবং প্রোনাউন হলে সাবজেক্টের পরে নট বসবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। অ্যাফার্মেটিভ, আই রিড এ বুক। নেগেটিভ ইন্টারোগেটিভ, ডু আই নট রিড এ বুক। এখানে আইটা প্রোনাউন, এই জন্য প্রোনাউনের পরে নট বসেছে, এই প্রোনাউনের পরে নট বসেছে। উই রিড বুকস, ডু উই নট রিড বুকস, এখানে উই প্রোনাউন, এই জন্য প্রোনাউনের পরে নট বসেছে। ইউ রিড এ বুক, ডু ইউ নট রিড বুকস, এখানে প্রোনাউন ইউ, এই জন্য পরে নট বসেছে। হি রিডস এ বুক, হি রিডস এ বুক, এখানে এই ভার্বের সাথে এস ফর্ম আছে, এই জন্য এখানে ডাজ ব্যবহার করতে হবে। ডাজ ব্যবহার করার পর আবার ভার্বটাকে বেস ফর্ম করে দিতে হবে, এস ফর্ম আর রাখা যাবে না। দে রিড বুকস, ডু দে নট রিড বুকস, এখানে দে প্রোনাউন, এই জন্য প্রোনাউনের পরে নট বসেছে। রহিম রিডস এ বুক, ডাজ নট রহিম রিড এ বুক, এখানে রহিম নাউন, এই জন্য নাউনের আগে নট বসেছে। শিক্ষার্থী বন্ধুরা, কন্ট্রাকশন একটা বিষয় আছে। কন্ট্রাকশন হচ্ছে সংকুচিত রূপ। নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় ডু নটের সংকুচিত রূপ হয় ডোন্ট এবং ডাজ নটের সংকুচিত রূপ হয় ডাজন্ট। এটা হচ্ছে ডাজন্ট, এটা হচ্ছে ডোন্ট। তো সংকুচিত রূপ আমরা সাধারণত ইনফর্মাল ইংলিশ হিসেবে ব্যবহার করি, কথোপকথনের সময় আমরা এটা ব্যবহার করে থাকি। I don't read a book. He plays football. He doesn't play football. Interrogative করার সময় don't I work, I work, don't I work. He works, doesn't he work. নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় শর্ট ফর্ম আমরা ব্যবহার করতে পারি। তো কোথায় কোথায় কোন কোন ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়, এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। আমরা বলেছিলাম যে চিরন্তন বা সাধারণ সত্য বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, যে সত্যটা পরিবর্তন হয় না, বদলানো যায় না, বদলে যায় না। সূর্য পূর্ব দিকে উদিত হয়, তোমরা জানো যে প্রত্যেক দিন সূর্য পূর্ব দিকে উদিত হয়। দি সান রাইজেস ইন দ্য ইস্ট, রাইজেস এখানে সূর্য থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস বসেছে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। The earth moves or goes round the sun. The earth moves round the sun. পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। সেখানে দেখবে এই যে পৃথিবী, আমরা জানি যে এটা বৈজ্ঞানিক সত্য, বিজ্ঞানীরা অনেক আগেই জেনেছেন যে পৃথিবীটা সূর্যের চারদিকে ঘুরছে। আকাশ দেখতে নীল, সাধারণ সত্য বা সবসময় এটা আকাশ দেখতে নীলই হয়, আকাশের রং নীল। The sky looks blue, ভার্বের সাথে এস ফর্ম। গোলাপের গন্ধ মিষ্টি, the rose smells sweet, এখানে এস ফর্ম হয়েছে, সাবজেক্টগুলো থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য। ভাগ্য সাহসীদের প্রতি অনুগ্রহ করে, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, যারা সাহসী তাদের প্রতি ভাগ্য অনুগ্রহ করে, ভাগ্য সুপ্রসন্ন হয় সাহসীদের। অভ্যাসগত কোনো কাজ বোঝাতে, যে কাজটা মানুষ অভ্যাসগতভাবে করে সেটা বোঝাতেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সে প্রত্যয় হচ্ছে সকালে চা খায়, হি টেকস টি এভরি মর্নিং। চা খাওয়া ইংরেজি টেক, ড্রিঙ্কস হয়।
আমি প্রতিদিন সকাল 5টায় ঘুম থেকে উঠি। I get up every day at 5 o'clock. আমি প্রতিদিন সকাল 5টায় I get up every day at 5 o'clock. আমি প্রতিদিন সকাল 5টায় ঘুম থেকে উঠি। আমার ঘড়ি সঠিক সময় দেয়। My watch keeps good time. এখানে গুড টাইম মানে হচ্ছে সঠিক সময়। নিকটবর্তী ভবিষ্যৎ বোঝাতে আমাদের কাছের ভবিষ্যৎ যেটা ঘটবে আমাদের খুব কাছে আছে সেই ভবিষ্যৎটা বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তিনি আজ কাজে যোগ দিবেন। হি জয়েন্স হিজ অফিস টুডে। আজকেই তিনি কাজে যোগ দিবেন, এটা আমাদের নিকটবর্তী ভবিষ্যৎ। তিনি আগামীকাল লন্ডন যাবেন। হি লিভস ফর লন্ডন টুমরো। এটাও আমাদের নিকটবর্তী ভবিষ্যৎ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য আমরা ভার্বের এস ফর্ম দিয়েছি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা এখানে এস ফর্ম দিয়েছি। পূর্ব পরিকল্পিত কোনো কাজ বোঝাতে পরীক্ষা আগামীকাল শুরু হবে। তোমরা জানো যে পরীক্ষার রুটিন আগেই দেওয়া হয়, পরীক্ষার স্কেডিউল বা শিডিউল আগেই দেওয়া হয়ে থাকে। তো এটা পূর্ব পরিকল্পিত কাজ, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয়। পরিকল্পনা ব্যবস্থার অংশ হিসেবে ভবিষ্যৎ ঘটনা নির্দেশ করতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আমরা আগামী সপ্তাহে মুম্বাই যাব। উই গো টু মুম্বাই নেক্সট উইক। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গো, এই জন্য আমরা এখানে গো ব্যবহার করেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝানোর জন্য। এরপরে দে লিভ ফর লন্ডন বাই দ্য নেক্সট মিল। তার নেক্সট মিলে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে। আমরা আগামী শনিবার আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করব। উই সেল ফর আমেরিকা অন দ্য নেক্সট স্যাটারডে। স্কুল কখন খুলবে? এটা প্রশ্নবোধক বাক্য। কখন শব্দটা জন্য হোয়েন ব্যবহার করা হয়েছে, আর আগের মতোই ডাজ আগে বসেছে, সাবজেক্টের পরে ডাজ বসেছে। হোয়েন ডাজ দি স্কুল রিওপেন? স্কুলটা কখন খুলবে? এখন ঠিক কি ঘটছে তা প্রকাশ করতে হিয়ার বা দেয়ার দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয়, তাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এই যে রহিম আসছে, হিয়ার কামস রহিম। ওই যে সে যাচ্ছে, দেয়ার শি গোজ। দুটি ভবিষ্যৎ ঘটনার মধ্যে একটি অপরটির পূর্বে ঘটে থাকলে যে ঘটনাটি বর্ণনা করতে বিফোর, আফটার, এজ সুন এজ, টিল, হয় ইত্যাদি কনজাংশন শুরু হয়, সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন আই শ্যাল বাই এ বুক হোয়েন আই গো টু ঢাকা। আমি যখন ঢাকা যাব তখন একটি বই কিনব। তো এইটা বর্ণনা করতে আমার এই হোয়েন প্রয়োজন হয়েছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর টিল, এই ঘটনাটা বর্ণনা করতে ক্লজটা টিল দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ বাক্যাংশটা টিল দিয়ে শুরু হয়েছে, সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, যে টিল দিয়ে শুরু হয়েছে। সেন্টেন্সে অফেন, অফটেন, অফেন দুইটা উচ্চারণেই গ্রহণযোগ্য। ব্রিটিশ এবং আমেরিকা উভয় ইংলিশেই এই শব্দটা অফেন এবং অফটেন উভয়ভাবে উচ্চারিত হয়। তোমরা অক্সফোর্ড লার্নার্স অ্যাডভান্স ডিকশনারিতে উচ্চারণটা দেখে নিবে, 9th এডিশন। এটার মধ্যে অফেন এবং অফটেন দুটো উচ্চারণেই দেওয়া আছে, তোমাদের যেটা ভালো লাগে সেটা উচ্চারণ করতে পারো। ইউজুয়ালি সচরাচর, সামটাইমস মাঝে মাঝে, নেভার কখনোই না, অলওয়েজ সর্বদা, অকেশনালি যেটা মাঝে মাঝে ঘটে থাকে, ওয়ান্স এ ইয়ার বছরে একবার, এভরিডে প্রত্যেক দিন, এভরি উইক প্রত্যেক সপ্তাহে, এভরি ইয়ার প্রতি বছর প্রভৃতি অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন আই গো টু, হি গোজ টু হিজ ভিলেজ হোম এভরি ইয়ার। প্রত্যেকবার অর্থাৎ প্রতি বছর সে তার গ্রামের বাড়িতে যায়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। I always
অলওয়েজ হলে সব সময় যেটা ঘটে থাকে, আই অলওয়েজ হেল্প দি পুয়ার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি নেভার, উই নেভার মেক এ নয়েজ ইন দ্য ক্লাস, আমরা কখনোই ক্লাসরুমে শ্রেণীকক্ষে গোলমাল করি না। শিক্ষার্থী বন্ধুরা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এখানে একটি এক্সারসাইজ দেওয়া আছে, এই এক্সারসাইজগুলো তোমরা করার চেষ্টা করবে। যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, আমাদেরকে বাংলা ভাষার ভিত্তিটা যদি মজবুত না হয় এবং আমরা যদি বাংলায় ক্রিয়াপদ দেখি এটা কোন টেন্স সেটা বলতে না পারি, তাহলে আমরা ইংরেজি অনুবাদ করতে পারবো না। সেই হিসেবে আমাদের বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করার প্রয়োজন রয়েছে। সেই জন্য আমি এখানে ট্রান্সলেশনগুলো দিয়েছি, তোমরা সেগুলো করে নিবে, করে আমার ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দিবে বা কমেন্টের অংশে দিয়ে দিবে। আমি তোমাদেরকে দেখে দিব কোনটা হয়েছে কোনটা হয় না। ছেলেটি গ্রামে বাস করে, তার ভাই শহরে বাস করে। মুন্না ফুটবল খেলে, আমি তাকে চিনি, তার ভাই তাকে সাহায্য করে। তো তোমরা আমাদিগকে ঘৃণা করো, তিনি তোমাদেরকে আশীর্বাদ করেন। বালিকাটি সুন্দর গান করে, সাদা শাড়িতে তাকে বেশ মানায়। প্রভা প্রত্যহ স্কুলে যায়, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। আমি প্রত্যহ চা খাই, কিন্তু আমার বোন চা খায় না, সে তাড়াতাড়ি পরে। মেয়েটি আস্তে আস্তে হাঁটে, সে প্রায় এখানে আসে। তিনি আমাকে খুব ভালোবাসে, সে কঠোর পরিশ্রম করে। তোমার ছোট বোন উপন্যাস পড়ে। আমি মাংস পছন্দ করি, কিন্তু আমার ছোট ভাই মিষ্টি পছন্দ করে। মিনা নদীতে সাঁতার কাটে, সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। একজন স্কুল মাস্টার মনকে তৈরি করেন এবং একজন স্টেশন মাস্টার ট্রেনকে মনে রাখেন। তিনি সত্য কথা বলেন, আমি দুধ খাই না। রহিমা কি প্রতিদিন সকালে কোরআন পড়ে না? তুমি কি পলিকে পছন্দ করো না? ইসমা কি নিয়মিত পড়াশোনা করে? লাভলি কি আম পছন্দ করে? মুন্না দুধ খায় না। রহিম ফুল পছন্দ করে না। সালমা কি এটা জানে না? রিরাইট দি ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং দ্য রাইট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেট। ব্র্যাকেটে যে ভার্বগুলো দেওয়া আছে সেগুলো ভুল আছে। এখানে রাইট ফর্ম অফ ভার্ব, তোমাদের ভার্বগুলোকে রাইট ফর্ম করতে হবে, করে লিখতে হবে। একদম সহজ, তোমরা যেটা পড়েছো সেই অনুসারে ভার্বগুলোকে রাইট ফর্ম করে দেবে। এরপরে আছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু নেগেটিভ। নেগেটিভ কিভাবে করতে হবে আমরা আলোচনা করেছি। সাবজেক্টের পরে ডু নট বা ডাজ নট ব্যবহার করতে হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ নট এবং অন্যান্য ক্ষেত্রে ডু নট বসে। ইন্টারোগেটিভ কিভাবে করতে হয় সেটাও আমরা আলোচনা করেছি, তোমরা এগুলো ইন্টারোগেটিভ করবে এবং আমার কমেন্ট সেকশনে দিবে, আমি তোমাদেরকে দেখে কমেন্ট করব। এরপরে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ কীভাবে করতে হবে সেটাও আমরা আলোচনা করেছি। সর্বশেষে আছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই সেন্টেন্সগুলোকে কারেক্ট করতে হবে, দেখতে হবে ভার্বটা ঠিক আছে কিনা। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না। মূলত এই বিষয়টাই এখানে পরীক্ষা করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদের প্রতি আমাদের আহ্বান যে তোমরা আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। একটা কথা মনে রাখবে যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, এখনো কোনো টাকা পয়সা কাটবে না তোমার কাছ থেকে, ভবিষ্যতেও কোনো টাকা পয়সা তোমার কাছ থেকে কাটা হবে না। সাবস্ক্রাইবটা ফ্রি। যদি তোমরা সাবস্ক্রাইব করো তো তোমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না। তো আমার পক্ষান্তরে আমার ভিডিওগুলো প্রত্যেকটাই তোমার কাছে পৌঁছে যাবে। আমি যে ভিডিও তৈরি করি সেগুলো পরবর্তীতে তুমি এমনিতে পেয়ে যাবে, আর খুঁজে বের করতে হবে না। সাবস্ক্রাইবের এই সুবিধা। আর আমাদের ভিডিওটা যদি তোমার পছন্দ হয় তো লাইক কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই ভালো থাকবে এবং অন্যকে ভালো রাখবে। আল্লাহ।